পৃষ্ঠা 115। 14 প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। স্ত্রী লিঙ্গ নির্মাণ। আইন আপাত দৃষ্টিতে সমানাধিকার বজায় রাখতে চাইলেও তার বজ্র আঁটুনিতে ফসকা গেরো অনেক। নারী যেমন বাবার বসত বাড়ির ভাগাভাগি চাইতে পারে না, তেমনি সন্তানের অভিভাবকও সে নয়। এমনকি বিয়ে ভেঙে গেলে মায়ের কাছে থাকা শিশুদেরও আইনি অভিভাবক তাদের বাবা। সন্তানের বাবা থাকলেও মা একইভাবে অভিভাবক হতে পারে, একাও হতে পারে। এটা আইন নির্মাতাদের মাথায় আসেনি, কারণ তাদের চোখে নারীর নিজেরই অভিভাবক দরকার। প্রধান সব ধর্মই একমত যে ধর্মাচরণের কাজ করবে পুরুষ, নারী হবে সহধর্মিণী। উত্তর: স্ত্রী লিঙ্গ নির্মাণ। দন্তে শয়তয় রফলা দীর্ঘই লয় হর্ষই উঁয় গয় স্ত্রীলিঙ্গ। দন্তে নয় হর্ষই ময়রে ফাকার মূর্ধন্য। নির্মাণ। জন্ম থেকেই আমাদের সমাজে নারীরা বঞ্চিত, অবহেলিত। মাথায় ঝুঁটি বেঁধে টিপ পরিয়ে খেলনাবাটি ধরিয়ে তাকে শৈশবেই বলে দেওয়া হয় যে তুমি এক আলাদা প্রজাতি। পুরুষতান্ত্রিক সমাজে একটি ছেলের যে স্বাধীনতা আছে তা কিন্তু তোমার নেই। বিয়ের পরে সিঁদুরের টিপ পরা থেকে ঘোমটা টানা যাবতীয় সংস্কার তথা বিধি নিষেধ শুধু মেয়েদের জন্যই। মাতৃত্ব আর সংসার সামলানোর মধ্যেই মেয়ে জীবনের উৎকর্ষ খোঁজা হয়। তাদের বুঝিয়ে দেওয়া হয় পুরুষের আশ্রয়ে অনুগত হয়ে থাকাই নারী জীবনের ধর্ম। সেখানে পুত্র সন্তান অত্যন্ত আকাঙ্ক্ষিত, কিন্তু কন্যা সন্তান মানে এক রাশ দুশ্চিন্তা আর ভ্রু কুঞ্চন। প্যারা। সন্তান পালন আর রান্নাঘর সামলানো যে কোনো মেয়ের একচ্ছত্র কাজ বলে চালিয়ে দেওয়া হয়। পৃষ্ঠা 116। বাইরের জগৎ যেন তার জন্য নয়। আবার ঘরের এই শ্রমের কোনো আলাদা স্বীকৃতিও সে পায় না। আয় করে পুরুষেরা, সুতরাং তাদের কথাই শেষ কথা। এভাবেই এক অর্থনৈতিক পরাধীনতা মেয়েদের ঘিরে থাকে, আর এর ফলে পিতৃতন্ত্র সমাজে বা পরিবারে তার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে। মা সহজলভ্য, চাইলেই পাওয়া যায়, যা খুশি বলা যায়, কিন্তু বাবা যেন দূরবর্তী, শ্রদ্ধায়, সম্মানে, রহস্যময়তায়। প্যারা। ভারতীয় সমাজে বধূ নির্যাতন বা বধূ হত্যা, কন্যা ভ্রূণ হত্যা, পথে ঘাটে নারী লাঞ্ছনা, এইসব ঘটনা পুরুষতন্ত্রের আধিপত্য বজায় রাখার প্রচেষ্টা। পণপ্রথা এর আরেকটি বিষময় প্রকাশ। 21 শতকে ভারতীয় জনজীবনের হয়তো আপাত কিছু পরিবর্তন হয়েছে। মেয়েদের শিক্ষা বা চাকরির সুযোগ এখন অনেক বিস্তৃত, কিন্তু পুরুষের মতো স্বাধীনতা আজও অর্জিত হয়নি। কর্মক্ষেত্রে নারী নিগ্রহের ঘটনা প্রতিনিয়তই ঘটছে। বাইরে উপার্জনের পরেও একজন নারীকে বাড়িতে ফিরে ঘরের দায়িত্ব সামলাতে হয়, যা একজন পুরুষকে করতে হয় না। একজন নারী যতই উপার্জন করুন, সংসারের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার থাকে না। এমনকি তিনি চাকরি করবেন কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন বাড়ির পুরুষেরা। প্যারা। নারীকে হয় দেবী না হয় দাসীর সমতুল্য করে রাখাটা পুরুষতন্ত্রের এক কৌশল, যাতে নারীরা পুরুষের সমতুল্য না হয়ে উঠতে পারে। এই শ্রম নির্ভর সমাজে নারী ধান ভানে, দিন মজুরের কাজ করে, শিক্ষকতা করে, এমনকি মাল্টিন্যাশনাল কোম্পানিতে মোটা মাইনে চাকরি করে। কিন্তু সমাজের উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত তাকে একইভাবে লাঞ্ছনা বা অত্যাচারের সম্মুখীন হতে হয়।
তথাকথিত ছোট ঘরের উদ্ধৃতির মধ্যে বউকে যেমন বাড়ি ফিরেই মদ্যপ স্বামীর অত্যাচারের মুখোমুখি হতে হয়, ঠিক তেমনি শিক্ষিত চাকুরিজীবী পরিবারেও নারীর স্বাধীনতা প্রতিষ্ঠা পায় না। নারীর স্বাধীনতা তাহলে কোথায়? নারী যে একটা স্বাধীন সত্তা, পুরুষ তার নিয়ন্ত্রক নয়, এই ধারণার প্রতিষ্ঠায়। পৃথিবীর কোথাও নারীর স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়নি। আমেরিকায় বিবাহিত নারীদের অর্ধেকই নিগ্রহের শিকার। ভারতে প্রতি 3টি পরিবারের একটিতে কোনো না কোনোভাবে নারী নির্যাতন ঘটে। স্বামী আর শ্বশুরের থেকে বেশি প্রতিভা থাকার জন্য খনাকে খুন হতে হয়েছিল। সেই ট্র্যাডিশন আজও চলেছে। এখান থেকে মুক্তি প্রয়োজন। নারীর স্বাধীনতা মানে পরিবারকে ভাঙা নয়, পুরুষের বিরোধিতাও নয়, শুধু পুরুষতন্ত্রকে খর্ব করা, নারী পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠা করা। 15 প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। শক্তির সন্ধানে মানুষ। অঙ্গার সম্পদ কিংবা মাটির তেল চিরদিন থাকবে না। ভাণ্ডার হতে যা খরচ হয় তার প্রতিপূরণ হচ্ছে না। যে অবস্থায় এই সব সম্পদ সঞ্চয় সম্ভব হয়েছিল, সময়ের সঙ্গে তারও হয়েছে আমূল পরিবর্তন। তাই আজকে সাবধানী মহলে শোনা যায় সতর্কতার বাণী। আর কতকাল অঙ্গার বা তেল মনুষ্য সমাজের নিত্য বর্ধমান চাহিদা যোগাতে পারবে তারও হিসাব হচ্ছে মাঝে মাঝে। আর মানুষ ছুটছে নতুন কয়লা খনির সন্ধানে, নতুন তেলের উৎস মাটির বাইরে আনতে। উত্তর: শক্তির সন্ধানে মানুষ। শক্তি সভ্যতার মাপকাঠি, আর প্রচলিত এবং প্রায়োগিক অর্থে মানব সভ্যতার শক্তির মূল উৎস হল জীবাশ্ম বর্গীয় জয় দীর্ঘই বয়াকার তালবস্বয়ময় হাইফেন জ্বালানি বর্গীয় জয় বফলা আকার লয়াকার দন্তের নয় হর্ষই জীবাশ্ম জ্বালানি। কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল অর্থাৎ পেট্রোলিয়ামই হল জীবাশ্ম জ্বালানি। কিন্তু বর্তমানে শক্তির এই প্রচলিত উৎসটি মানব সভ্যতাতে দুটি প্রধান সমস্যা তৈরি করেছে। প্রথমত, এইসব উৎস পোড়ানোর সময় সেই জ্বালানি থেকে নির্গত হয় সালফার, নাইট্রোজেন অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড এবং অন্য নানা প্রকার রাসায়নিক পদার্থ। এইসব ক্ষতিকারক পদার্থ ব্যাপক হারে পরিবেশ দূষণ ঘটায়। দ্বিতীয়ত, কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলের ভাণ্ডার যেমন সীমিত, তেমনি মানুষের শক্তির চাহিদা ক্রমবর্ধমান। এ কারণেই জীবাশ্ম জ্বালানির ওপর কেবল নির্ভর করে থাকলে অচিরেই মানুষের শক্তির উৎস নিঃশেষিত হয়ে যাবে। তাই নতুন কয়লা খনির সন্ধানে বা নতুন তেলের উৎসের সন্ধানে কেবল না ছুটে মানুষ আজ নতুন শক্তির সন্ধানে রত। তাই বিকল্প হিসেবে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ পারমাণবিক শক্তি কেন্দ্র বসিয়েছে। কিন্তু পারমাণবিক শক্তিরও বেশ কিছু সীমাবদ্ধতা আছে। পারমাণবিক শক্তি কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ইউরেনিয়াম। এই খনিজ পদার্থটির ভাণ্ডারও সীমিত। তাছাড়া এই খনিজ কয়েকটি মাত্র দেশে পাওয়া যায় বলে ইউরেনিয়াম আমদানি অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণে সমস্যার সৃষ্টি করে। পারমাণবিক জ্বালানি ব্যবহারের ক্ষেত্রেও নানাবিধ সমস্যা রয়ে গেছে। পারমাণবিক চুল্লি জীবাশ্ম জ্বালানি থেকেও অনেক বেশি পরিবেশ দূষণ ঘটায়। পৃথিবীর বর্তমান প্রযুক্তিবিদ্যার স্তরে একমাত্র যে শক্তির উৎস আশা সঞ্চার করেছে তা হল সৌরশক্তি। জীবাশ্ম জ্বালানি বা পারমাণবিক শক্তির মতো সৌরশক্তি মূলধনী সামগ্রী নয় বলে
অনন্তকাল ধরে এই শক্তিকে মানুষ কাজে লাগাতে পারবে। তাছাড়া এই শক্তি পরিবেশ সহায়কও বটে। আর ভারতের মতো রৌদ্রপূর্ণ দেশে তো এই শক্তি প্রয়োগের সুযোগ অফুরন্ত। প্যারা, বিশেষ ধরনের তাপ গ্রাহকদের সাহায্যে সৌরতাপ সংগ্রহ করে জলীয় বাষ্প উৎপাদন করা হয়। সেই বাষ্পের সাহায্যে জেনারেটর চালিয়ে উৎপাদন করা হয় বিদ্যুৎ। আজকাল অন্য বিভিন্ন পদ্ধতিতেও সৌরশক্তিকে কাজে লাগানো হচ্ছে। বর্তমানে সৌরশক্তি ছাড়াও অন্যান্য বিভিন্ন পরিবেশ সহায়ক শক্তির সন্ধান করছে মানুষ। বায়ু শক্তিকে কাজে লাগিয়ে হাওয়া কলের দ্বারা বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। সমুদ্রের উপরিতল ও গভীর অংশের তাপমাত্রার পার্থক্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদনের চেষ্টা চলছে। জীবাণুর সাহায্যে জৈব বস্তু পচিয়ে তা থেকেও জ্বালানি গ্যাস এবং জ্বালানি তেল উদ্ভাবনের পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। শর্করা জাতীয় ফসল থেকে উৎপন্ন বায়ো ইথানল জ্বালানি আমেরিকা ও ব্রাজিলে গাড়ি চালাতে ব্যবহৃত হচ্ছে। ভোজ্য তেল এবং প্রাণীজ চর্বি থেকে তৈরি বায়োডিজেল ব্যবহার ইউরোপে ক্রমশ জনপ্রিয় হচ্ছে। নির্দিষ্ট শৈবাল তথা উদ্ভিদ থেকে তৈরি গ্রিন ডিজেল ব্যবহৃত হচ্ছে আয়ারল্যান্ডে। পৃষ্ঠা 117। প্যারা, এভাবেই বিকল্প শক্তির সন্ধানে এগিয়ে চলেছে মানুষ। এক্ষেত্রে বর্তমান বিশ্বের শক্তি বিষয়ক বিজ্ঞানীরা দুটি লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন। প্রথমত, তাঁরা এমন সব শক্তির উৎসের সন্ধানে গবেষণা করছেন যার ভাণ্ডার কখনো শেষ হওয়ার নয়। দ্বিতীয়ত, সেই সব শক্তি উৎপাদন ও ব্যবহার করতে পরিবেশ দূষণও ব্যাপক হারে হবে না। এইসব শক্তির মধ্যে সৌরশক্তির ভবিষ্যৎই সবচেয়ে উজ্জ্বল। এ কারণেই 1983 খ্রিস্টাব্দের 3 মে তারিখটিকে রাষ্ট্রপুঞ্জ সূর্য দিবস, উদ্ধৃতির মধ্যে সূর্য দিবস দন্তেশ্বর দীর্ঘ অন্তস্থ জয় রেফ সূর্য ঘোষণা করেছিল। 16 প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। গাছের কথা। বীজের উপর এক কঠিন ঢাকনা, তাহার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বীজের আকার নানা প্রকার, কোনোটি অতি ছোট, কোনোটি বড়। বীজ দেখিয়া গাছ কত বড় হইবে বলা যায় না। অতি প্রকাণ্ড বট গাছ সরিষা অপেক্ষা ছোট বীজ হইতে জন্মে। কে মনে করিতে পারে এত বড় গাছটা এই ক্ষুদ্র সরিষার মধ্যে লুকাইয়া আছে? তোমরা হয়তো কৃষকদিগকে ধানের বীজ খেতে ছড়াইতে দেখিয়াছ। খেতে কয় মধ্যাহ্ন সহায়িকার তহেকার। কিন্তু যত গাছপালা বন জঙ্গল দেখো, তাহার অনেকের বীজ মানুষ ছড়ায় নাই। উত্তর, গাছের কথা। বীজ থেকে অঙ্কুরোদ্গমের ফলে উদ্ভিদ জন্মগ্রহণ করে, তা সে ছোট গাছই হোক আর বড় গাছই হোক, একবীজপত্রী উদ্ভিদই হোক বা দ্বিবীজপত্রী উদ্ভিদ। সব রকমের উদ্ভিদের বীজই একটি কঠিন আস্তরণে ঢাকা থাকে। অঙ্কুরোদ্গমের আগে সেই আস্তরণের মধ্যেই গাছের চারা নিশ্চিন্তে নিরুপদ্রবে নিদ্রা যায়। বিভিন্ন গাছের বীজের আকৃতি বিভিন্ন প্রকারের হয়। কোনো গাছের বীজ ছোট, কোনো গাছের বীজ হয় বড়। তবে যে গাছের বীজ ছোট সেই গাছ যে ছোট হবে, অথবা যে গাছের বীজ বড় সেই গাছ যে বড়ই হবে, এমনটা কিন্তু সবসময় হয় না। বটগাছের বীজ থেকে আমরা কখনো কি কল্পনা করতে পারি যে একটা বৃহৎ বৃক্ষ তার মধ্যে লুকিয়ে আছে? গ্রামের চাষি ভাইরা ধানের বীজ খেতে ছড়ান, নানা প্রকার শস্যের চাষ এইভাবে বীজ ছড়িয়েই হয়।
কিন্তু আমাদের চারপাশের যে সবুজ গাছপালা আমরা দেখি তার সবই কিন্তু মনুষ্য সৃষ্ট নয়। বাস্তবে সারা পৃথিবীতে যত সংখ্যক উদ্ভিদ রয়েছে তার একটা সামান্য অংশই কিন্তু মনুষ্য সৃষ্ট, বাকি সমস্তই প্রাকৃতিক উদ্ভিদ। তাদের জন্ম এবং বেড়ে ওঠায় মানুষের কোনো হাত নেই। প্যারা, প্রাকৃতিক উপায়েও একটি গাছের ফলের মধ্যে থাকা বীজ অন্যত্র বাহিত হয়, মাটিতে পড়ে এবং তা থেকে কালক্রমে পূর্ণাঙ্গ চারা গাছ জন্ম নেয়। বিভিন্ন পাখি গাছের কাঁচা পাকা হরেক রকমের ফল খাওয়ার সময় বীজও খেয়ে ফেলে, পরে তাদের বিষ্ঠা থেকে অঙ্কুরোদ্গম হয় ও গাছ জন্ম নেয়। প্যারা, চারপাশের পরিবেশ যেমন আবহাওয়া, মাটির প্রকৃতি একটি গাছের ভালোভাবে বেড়ে ওঠা ও না বেড়ে ওঠাকে নিয়ন্ত্রণ করে। পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিক প্রতিকূলতাকে অতিক্রম করে যে গাছগুলি জন্মায়, সমতলের গাছের পক্ষে অত সহজে সেখানে জন্মানো ও বেড়ে ওঠা সম্ভব নয়। গাছগুলির পাতা, কাণ্ড, মূল এসব কিছু ভালোভাবে দেখলেই ব্যাপারটা সহজে বোঝা সম্ভব। মরু অঞ্চলে ক্যাকটাস জাতীয় বৃক্ষের প্রভূত দেখা মেলে। এগুলির পাতা, কাণ্ড জুড়ে শুধুই কাঁটা। দেহ থেকে জল যাতে বাইরে বেরিয়ে না যায় সেই উদ্দেশ্যেই এদের এইরূপ বিশেষ অভিযোজন। সেই পরিবেশের কোনো পাতাবাহার বর্ণালী গাছের বেঁচে থাকাটা অসম্ভব। প্যারা, চারপাশের জগৎ থেকে সাহায্য নিয়ে তার মোকাবিলা করে একটি গাছ যে শুধু নিজের জন্যই বেঁচে থাকে, ব্যাপারটা তেমন নয়। বদলে সমূহ জীবজগতের অস্তিত্ব রক্ষার অনেকখানি দায়ভার সে নিজের কাঁধে তুলে নেয়। বাতাসের অবিশুদ্ধ কার্বন ডাই অক্সাইড শোষণ করে সে ফিরিয়ে দেয় বিশুদ্ধ অক্সিজেন, যা গ্রহণ করে আমরা বেঁচে থাকি। এছাড়াও জলবায়ুর ভারসাম্য রক্ষায়, বৃষ্টিপাত ঘটানোর ক্ষেত্রে কিংবা মাটি ক্ষয় রোধেও গাছ তথা সমগ্র অরণ্যকুলের অবদান অনস্বীকার্য। একটি ছোট বীজের মধ্যে যে এত প্রচণ্ড ক্ষমতা লুকিয়ে থাকে তা ভাবতেও অবাক লাগে। প্যারা, অথচ এখনকার বিশ্বে দূষণে জর্জরিত পৃথিবীতে যখন বনসৃজন হয়ে ওঠা উচিত, প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য, তখন আমরাই এ কাজে উৎসাহিত হয়ে ওঠার বদলে বৃক্ষচ্ছেদনে বেপরোয়া হয়ে উঠেছি। সাময়িক স্বার্থসিদ্ধির কারণে অগ্রাহ্য করছি সমষ্টির স্বার্থকে। একটি গাছের মূল্য বুঝে আমাদের সকলের গোটা পরিস্থিতির বিষয়ে সচেতন হয়ে ওঠার সময় এসেছে। 17, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। বাংলা বইয়ের দুঃখ। বিলাতে অন্তত সামাজিকতার দিক থেকেও লোক বই কেনে, কিন্তু আমাদের দেশে সে বালাই নেই। ও দেশে বাড়িতে গ্রন্থাগার রাখা একটা আভিজাত্যের পরিচয়। শিক্ষিত সকলেরই বই কেনার অভ্যাস আছে। না কিনলে নিন্দে হয়, হয়তোবা কর্তব্যেরও ত্রুটি ঘটে। আর অবস্থাপন্ন লোকেদের তো কথাই নেই, তাদের প্রত্যেকেরই বাড়িতে এক একটা বড় গ্রন্থাগার আছে। কিন্তু দুর্ভাগাজাত আমরা, আমাদের শিক্ষিতদের মধ্যেও পুস্তকের প্রচলন নেই। উত্তর, বাংলা বইয়ের দুঃখ। সুখ দুঃখ, আনন্দ বিষাদ, বিপদে সম্পদে যে সর্বক্ষণের সঙ্গী, সেই প্রকৃত বন্ধু। বই আমাদের তেমনই এক বন্ধু। সব যুগের, সব দেশের মানুষের জ্ঞান, বিদ্যা, অভিজ্ঞতা এবং তার আবেগ, অনুভূতি, আশা, আকাঙ্ক্ষা, দুঃখ, বেদনার নানা ভাষ্য, নানা প্রতিলিপি বিধৃত আছে বইয়ের মধ্যে। মানব মনের বহুধা বিচিত্র চিন্তা চেতনার বিস্তৃত ব্যাখ্যা বিশ্লেষণে আমরা পাই বইয়ের দুই মলাটের মধ্যেই। এ কারণেই স্বশিক্ষিত ও সুশিক্ষিত
চিন্তাশীল সংবেদনশীল মানুষের কাছে বই সুসময় দুঃসময়ের সুহৃদ, একাকিত্বের অবলম্বন। প্যারা। একজন অভিজ্ঞ ও জ্ঞানী বন্ধুর মতো বইও মানুষকে অভিজ্ঞ ও জ্ঞানী করে তোলে। তবে বহুদিনের পুরনো বন্ধু বিশ্বাসঘাতকতা করলেও বই কখনোই বিশ্বাসঘাতকতা করে না। সে কখনো প্রতিদানও চায় না। ক্ষুদ্র স্বার্থ মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্বে চির ধরাতে পারে। অনেক দিনের বন্ধুত্ব ব্যক্তি স্বার্থের কারণে চরম শত্রুতায় পর্যবসিত হয়েছে, এমন দৃষ্টান্ত মানব সমাজে কম দেখা যায় না। পৃষ্ঠা 118। কিন্তু মুখ ও অচেতন পদার্থ বই সম্বন্ধে এ কথা একেবারেই প্রযোজ্য নয়। কারণ বই সবসময়ই সুজন বন্ধুর মতো তার উদার প্রাঙ্গণে আমাদের আহ্বান করে ভাব বন্ধনে বাঁধবার জন্য প্যারা। তবে আমাদের যেমন ভালো বন্ধু নির্বাচন করতে হয়, ঠিক তেমনই ভালো বইও বেছে নিতে হয়। এ নিয়ে বিতর্ক থাকলেও কথা আমরা সকলেই বিশ্বাস করি যে বই জীবন গঠনে এবং মানসিক বিকাশে সহায়তা করে না, সে বই ভালো বন্ধু হতে পারে না। তেমন বই অবশ্যই পরিত্যাজ্য। তাছাড়া সকলের জন্য সব বইই উপযোগী নয়। বয়স, অভিজ্ঞতা, শিক্ষা, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী গ্রন্থ নির্বাচন করতে হয় মানুষকে। প্যারা। বই আমাদের অবসর বিনোদনের সঙ্গীও। যে কোনো বয়সে যে কোনো সামাজিক অবস্থার মানুষের কাছে বই অবসর যাপনের শ্রেষ্ঠ উপায়। গল্প উপন্যাসের বিচিত্র চরিত্রের আশা নিরাশা, হাসি কান্না, ভালো মন্দের মধ্যে আমরা সহজেই অবগাহন করি এবং আমাদের মনের প্রতিচ্ছবি আমরা সেখানে খুঁজে পাই। কবিতার জগৎ আমাদের নিয়ে যায় আবেগ ও কল্পনার অমরাবতীতে। প্রবন্ধ গ্রন্থ আমাদের জ্ঞান তৃষ্ণা মেটায়। প্যারা। মনুষ্যতর জীব যেখানে করে জৈবিকতার সাধনা, সেখানে আমরা মানুষ করি মানবিকতার সাধনা। এ কারণেই আমরা আহার নিদ্রাতে তৃপ্ত থাকতে পারি না। উপনিষদের ব্রহ্মজ্ঞানী মৈত্রেয়ীর মতো সহৃদয় মানুষও বাসনা করেন, তাই উদ্ধৃতি শুরু। ইয়ে না হং নামৃতস্যাম কি মহং তেন কুরিয়াম। উদ্ধৃতি শেষ, জিজ্ঞাসার চিহ্ন। তেমন অমৃতের সন্ধান তাকে দিতে পারে একমাত্র গ্রন্থই। প্যারা। এ কারণে প্রমথ চৌধুরী লিখেছেন যে, উদ্ধৃতি শুরু, বৈঠকখানার দেওয়ালে নানা আকারে নানা বর্ণের রাশি রাশি বই সাজাইয়া রাখাতে প্রমাণ হয় যে গৃহকর্তা একাধারে ধনী ও গুণী। তারই উদ্ধৃতি শেষ। বিলেতে এ কারণেই সকলে বই কেনেন। যিনি বই পড়তে ভালোবাসেন তিনি যেমন কেনেন, তেমনি যিনি তেমন বই পড়েন না তিনিও সামাজিকতার দাবিতে বই কেনেন। আমাদের দেশে শিক্ষিত মানুষের সে অভ্যাস নেই। বিলেতে যার বাড়িতে লাইব্রেরি আছে তিনি অভিজাত হিসেবে পরিচিতি পান। তাই সেখানে যারা বই কেনেন না তাদের ভাগ্যে জোটে সামাজিক নিন্দা ও অপবাদ। সেখানকার সমাজ মনে করে যে বই কেনা নাগরিক কর্তব্য। এ কারণেই বিলেতের ধনী ব্যক্তিদের প্রত্যেকেরই বাড়িতে একটা বড় লাইব্রেরি থাকে। কিন্তু আমরা বাঙালিরা দুর্ভাগা জাতি, আমাদের দেশে শিক্ষিত মানুষজনের সঙ্গেও বইয়ের বিশেষ সম্পর্ক থাকে না। পেশাগত কারণে শিক্ষিত বাঙালি তথা ভারতীয়দের যতটা বই পড়া দরকার ততটাই সে পড়ে, তার বেশি নয়। সৈয়দ মুজতবা আলীর ভাষায় বলতে হয়, আমরা শিক্ষিত ভারতবাসী, উদ্ধৃতি শুরু, সেলফিশ রিডার, রিয়েল রিডার, উদ্ধৃতি শেষ, নই। 18 প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতিদানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। পল্লী সাহিত্য,
প লয় লয় হর্ষই পল্লী। রূপকথা, পল্লীগাথা, ছড়া প্রভৃতি দেশের আলো, জল, বাতাসের মতো সকলেরই সাধারণ সম্পত্তি। তাতে হিন্দু মুসলমান কোনো ভেদ নাই। যেমন মাতৃস্তন্যে সন্তান মাত্রেরই অধিকার, সেইরূপ এই পল্লী সাহিত্যে পল্লী জননীর হিন্দু মুসলমান সকল সন্তানেরই সমান অধিকার। এক বিরাট পল্লী সাহিত্য বাংলায় ছিল, তার কঙ্কাল বিশেষ এখনো কিছু আছে। সময়ের ও রুচির পরিবর্তনে সে অনাদৃত হয়ে ধ্বংসের পথে দাঁড়িয়েছে। নেহাত সেকেলে পাড়া গেয়ে লোক ছাড়া সেগুলি আর কেউ আদর করে না। উত্তর: পল্লী সাহিত্য। পল্লী জীবনের সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা, আনন্দ বেদনা, আচার আচরণ, বিশ্বাস মূল্যবোধ প্রভৃতি সাক্ষ্য বহন করে পল্লী সাহিত্য। মানুষ তার অতীত বর্তমান জীবনের সৌন্দর্য ও সুষমাকে পল্লী সাহিত্যের মধ্যেই আবিষ্কার করে। বাংলার পল্লী সাহিত্য তাই বাঙালি সংস্কৃতির বন্ধনের মধ্যে গ্রামীণ গৌরবময় অতীতের ঐতিহাসিক সাক্ষ্য। প্যারা: আবহমান কাল থেকে পল্লীবাসীদের লোকমুখে প্রচলিত ছড়া, রূপকথা, পল্লীগাথা, পশুকথা এবং লোকশ্রুতিকেই পল্লী সাহিত্য বলা হয়। এগুলি ব্যক্তিবিশেষের সৃষ্টি নয়, যূথবদ্ধ, অন্তস্থ জয় দীর্ঘ থ ব দয় ধয়, যূথবদ্ধ গ্রাম জীবনের পটভূমিকা এদের সৃষ্টি। যুগপৎ ঐতিহ্য এবং আধুনিকতার স্তরে সত্তাবান হয়ে অবস্থান করে পল্লী সাহিত্য। অর্থাৎ পল্লী সাহিত্য একদিকে যেমন তার শিকড়কে চারিয়ে দেয় জাতির অতীত সমষ্টিগত স্মৃতির গভীরে, অন্যদিকে তার ডানা মেলা থাকে সমসাময়িক বাস্তবতা ও ভবিষ্যতের সম্ভাবনার দিকে। তাই পরিবর্তনশীলতা এবং সংরক্ষণ এ দুই পল্লী সাহিত্যের বিশিষ্ট চরিত্র লক্ষণ। পল্লী সাহিত্যের সমস্ত ক্ষেত্রেই তাই একটি গোটা জাতির জীবন ভাবনা ও সংস্কৃতির প্রতিফলন ঘটে থাকে। ছড়া: ছড়ার জগৎ মূলত শিশু মানবের জগৎ এবং সেই জগতের আস্বাদকও মূলত শিশুই। শিশুর মনোরঞ্জনের জন্য মা, দিদিমা, ঠাকুমারা এগুলি রচনা করেন। শৈশব কৈশোরের অহেতুক আনন্দ, অপার বিস্ময়বোধ, অস্ফুট প্রকাশ সামর্থ্য এবং স্বাধীন সৃজনশীলতায় এগুলি জীবন্ত ও বর্ণময়। প্যারা: রূপকথা। বৈষ্ণব রায় দীর্ঘ প রূপকথা। রূপকথা দীর্ঘ আয়তন বিশিষ্ট কাহিনী। অবাস্তব ও স্বপ্নীল পরিবেশের পটভূমিকায় বিভিন্ন কল্পিত চরিত্র অবলম্বনে অবিশ্বাস্য সব রোমাঞ্চকর ঘটনার সমাহারে তৈরি হয় রূপকথা। প্যারা: পশু কথা। মূলত কৌতুক সৃষ্টির উদ্দেশ্যে পশু পাখিকে কেন্দ্র করে এবং পশুত্বের দেবত্ব ও মানবত্ব আরোপ করে রচিত হয় পশু কথা। যে সমস্ত পশু কথায় উপদেশ বা নীতি সংযুক্ত থাকে তাই নীতি কথা। দন্তের নয় দীর্ঘই তয় হর্ষই নীতি কথা। বন্ধনীর মধ্যে ফেবলস, FABLES, ফেবলস দাঁড়ি। প্যারা: পল্লী গাথা। সমাজের আদি মানুষের আবির্ভাব, পৃথিবীর সৃষ্টি, দেবদেবীর জন্মগ্রহণ, মানুষের বিবর্তন, স্রষ্টার মূল ও প্রকৃতি, মানুষ ও অন্যান্য জীবের জন্ম, লোকাচার প্রভৃতি বিষয় নিয়েই গ্রাম বাংলায় রচিত হয় পল্লী গাথা। প্যারা: পল্লী সাহিত্য গ্রাম বাংলার সকল শ্রেণীর মানুষের সম্পত্তি। দেশের জল, আলো, বাতাসে যেমন দেশবাসীর স্বাভাবিক অধিকার, তেমনি পল্লী সাহিত্যেও সকলের সমান অধিকার। পল্লী সাহিত্য অনেক ক্ষেত্রেই ধর্ম ভাবনা থেকে সৃষ্ট হলেও শেষমেশ তা সকল সম্প্রদায়েরই সম্পত্তি। যুগ যুগ ধরে পল্লী সাহিত্যই গ্রাম বাংলাকে ঐক্যবদ্ধ করে রেখেছে। প্যারা: একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে এসে পল্লী সাহিত্য আজ অনেকখানি অপাঙ্ক্তেয় হয়ে পড়েছে। সময় ও রুচির পরিবর্তনের ফলে এবং বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির ফলে
পল্লী সাহিত্য আজ অনাদৃত। সুদূর গ্রাম জীবনেও এর কদর আজ কমে আসছে। আসলে গ্রাম বাংলাতেও আজ গ্রামীণ পরিবেশ অন্তর্হিত হতে চলেছে। গ্রামের মানুষ তাই আক্ষরিক অর্থে না হলেও মানসিকভাবে শহরমুখী। পল্লী সাহিত্য তাই এখন আর বিশেষ রচিত হয় না। নেহাত পাড়া গাঁয়ের লোক ছাড়া পল্লী সাহিত্যের কদরও আর কেউ করেন না। পৃষ্ঠা 119। তবু প্রাচীন ও মধ্যযুগের গ্রাম বাংলার প্রকৃত ইতিহাস বিধৃত রয়েছে এই পল্লী সাহিত্যের মধ্যেই। এসবের সংরক্ষণ তাই অত্যন্ত জরুরি। 19। প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। ভারত এক মিলন মেলা। পরকে আপন করিতে প্রতিভার প্রয়োজন। অন্যের মধ্যে প্রবেশ করিবার শক্তি এবং অন্যকে সম্পূর্ণ আপন করিয়া লইবার ইন্দ্রজাল, ইহাই প্রতিভার নিজস্ব। ভারতবর্ষের মধ্যে সে প্রতিভা আমরা দেখিতে পাই। ভারতবর্ষ অসংকোচে অন্যের মধ্যে প্রবেশ করিয়াছে এবং অনায়াসে অন্যের সামগ্রী নিজের করিয়া লইয়াছে। ভারতবর্ষ কিছুই ত্যাগ করে নাই। উত্তর: ভারত এক মিলন মেলা। মহাকবির কথা মতো মহামানবের সাগর তীর এই ভারতবর্ষ। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, এই দেশের আদর্শ। শকুন, পাঠান, মোগল কত জাতি এই দেশ আক্রমণ করেছে, কিন্তু ধীরে ধীরে তারা ভারতাত্মার অঙ্গীভূত হয়ে গেছে। এদেশের জীবনধারা ও সংস্কৃতি কখনোই স্বার্থপরের মতো প্রাচীর তুলে রাখেনি। পরিবর্তে দুহাত বাড়িয়ে আপন করে নিয়েছে বহিরাগত সকলকে, যার ফলে সঙ্গীত স্থাপত্য থেকে প্রতিদিনের জীবন সমৃদ্ধ হয়ে উঠেছে। ভারতীয় মার্গ সঙ্গীত থেকে তাজমহল, স্থাপত্য থেকে খাদ্যাভ্যাস, ভারতবাসী সমৃদ্ধ হয়েছে গ্রহণের অনন্যতায়। পরবর্তীতে এদেশে ইংরেজ অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, কিন্তু শিক্ষা সংস্কৃতিতে, বিজ্ঞান ভাবনায় ইউরোপীয় সভ্যতার অবদানকে গ্রহণ করতে বিন্দু মাত্র কুণ্ঠিত হয়নি। আবার ভারতীয় সভ্যতা তার দার্শনিকতা, অধ্যাত্ম সাধনা দিয়ে পৃথিবীকে সত্য ও শান্তির পথ দেখিয়েছে। পৃথিবী ভারতের কাছে নিজেকে সমর্পণ করেছে আত্মশুদ্ধি ও আত্মশক্তির সন্ধানে। কোনো জাতি বা ধর্মের বিভাজনকে এই দেশ কখনো গ্রহণ করেনি। মুসলিমের আজান আর হিন্দুর শঙ্খধ্বনি একসঙ্গে শোনা যায় এদেশের কোণে কোণে। বুদ্ধ, নানক, যিশু, মোহাম্মদ সকলকে শ্রদ্ধার চোখে দেখে এই দেশ। ভারত তাই সম্প্রীতির ক্ষেত্র, মানবতার চারণ ভূমি। প্যারা: ভারতীয় সংস্কৃতি মিলনের মহিমায় উজ্জ্বল। সেই কবে বৈষ্ণব কবি চণ্ডীদাস শুনিয়ে গিয়েছিলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। চৈতন্য, কবির, নানক প্রমুখ যাঁরা ভক্তি আন্দোলনে প্রচার করেছিলেন, তারা আসলে ধর্ম নয়, মানবতার সেবক ছিলেন। মানুষে মানুষে মিলনের কথাই তারা বলে গেছেন তাদের ধর্ম সাধনায়। যতবার সংঘাত হয়েছে, মানুষই আবার তৈরি করে দিয়েছে সম্প্রীতির সাঁকো। রবীন্দ্রনাথের গানকে এদেশ যেমন জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছে, তেমনি জাতীয়তার চূড়ান্ত প্রকাশ খুঁজে পেয়েছে ইকবালের সারে জাহাঁ সে আচ্ছাতে। এমনকি দেশভাগ হলেও হৃদয় ভাগ হয়নি। আজও এখানে ঈদের উৎসবে কিংবা দুর্গাপুজোর আনন্দে একসঙ্গে মেতে ওঠে হিন্দু মুসলমান। এটাই আমাদের সংস্কৃতি। আর এই পথ ধরেই গোটা পৃথিবীর শ্রদ্ধা ও সমীহ আদায় করে নিয়েছে ভারত। এদেশের উদারতা ও মহত্বের কাছে আত্মসমর্পণ করেছে কত উদ্ধত জাতি। তারাও হয়ে গেছে ভারতাত্মার অংশীদার। আর তার মধ্যে দিয়েই সমৃদ্ধ ও গৌরবান্বিত হয়েছে এদেশের ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারা। 20। প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে
পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। পরিবেশ ও বিপন্ন মানুষ। বিগত শতাব্দীর দুটি বিশ্বযুদ্ধে এবং সেই সঙ্গে শিল্প বিপ্লবের কল্যাণে মানব জীবনে নানা উন্নতি সত্ত্বেও আমাদের শান্তি অনেকখানি বিঘ্নিত হয়েছে। তাই কবিকে আক্ষেপের সুরে বলতে হয়েছে, দাও ফিরে সে অরণ্য, লও হে নগর। স্বার্থের সংঘাত, লোভের অপরিমিত স্বভাব, ভ্রাতৃদ্বন্দ্ব, অনৈক্যের চোরাবালি, ঔপনিবেশিক শাসন ও শোষণ ভারতের সমস্যাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে, যার জন্য দেখা দিয়েছে আয় ও সম্পদের দেশে বৈষম্য। এই বৈষম্যের ফলে দেখা দিয়েছে দারিদ্র্য। দারিদ্র্য দ্বারা যেমন বিঘ্নিত হয়েছে ব্যক্তিগত স্বাস্থ্য স্বাচ্ছন্দ্য, তেমনি নষ্ট হয়েছে বাস্তুতন্ত্র ও প্রাকৃতিক ভারসাম্য। ফলে বর্তমানে যে পরিবেশের পরিবর্তন দেখা দিয়েছে তাতে পৃথিবীর মানুষ বিপন্নতায় আক্রান্ত। তাই তার সুরক্ষার প্রয়োজনীয়তাও প্রকট হয়ে উঠেছে। HS মডেল কোয়েশ্চেন WBCHSE। উত্তর: পরিবেশ ও বিপন্ন মানুষ। উদ্ধৃতি শুরু: আগা গোড়া নগরীর দিকে চেয়ে থাকি অতীব জটিল বলে মনে হয় প্রথম আঘাতে। দাঁড়ি উদ্ধৃতি শেষ। বেলা অবেলা কালবেলা কাব্যগ্রন্থের প্রিয়দের প্রাণে কবিতায় জীবনানন্দ এই উচ্চারণ করেছিলেন। যে নগর সভ্যতা একদা মানুষকে স্বাচ্ছন্দ্য দিয়েছিল, দন্তের শয়বফলা আকার ছয় ছয়, দন্তের নয়দয় জফলা, স্বাচ্ছন্দ্য দিয়েছিল, পৃথিবীর উন্নতির চিহ্ন বহন করে এনেছিল, কালের নিয়মে সেই নগরায়ন আজ প্রশ্ন চিহ্নের মুখে। প্রকৃতির সঙ্গে মানুষের ধারাবাহিক বিচ্ছিন্নতা এবং নগরায়নের উগ্র আতিশয্যে প্রকৃতির সঙ্গে নির্মম বিচ্ছেদ মানব সভ্যতাকে আজ গভীরতর সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। প্যারা: গোটা পৃথিবী আজ কনজিউমারিজমের দাসত্ব করছে। ফলে প্রকৃতি, তা সে নদী, পাহাড়, মাটি, অরণ্য যাই হোক না কেন, বাজারের দৃষ্টিতে তাকে দেখা হচ্ছে। প্রকৃতি থেকে মুনাফা লাভের যে উদগ্র তাড়না, তা বিনষ্ট করছে প্রকৃতিকে। ভোগবাদের অসীম সম্প্রসারণ পরিবেশগত ধ্বংসকে ডেকে আনছে। বিপন্ন হচ্ছে জীব বৈচিত্র্যও। একটা সময় প্রকৃতির সঙ্গে মানুষের মেলবন্ধন ছিল সহজাত এবং আন্তরিক। প্রকৃতির কোলে তার আশ্রয় ছিল, প্রকৃতি তার বেঁচে থাকার অবলম্বন ছিল এবং প্রকৃতিকে সম্মান জানানোর রেওয়াজও ছিল। তা সে আধ্যাত্মিকতার মোড়কেও হতে পারে। কিন্তু অনিয়ন্ত্রিত উন্নয়ন, পরিকল্পনাহীন নগরায়ন ইত্যাদি কারণে সেই প্রকৃতি আজ বিপন্ন। নির্বিচারে গাছ কাটা, প্রাকৃতিক সম্পদের অপব্যবহার, ফসলি জমিতে সার কীটনাশকের মাত্রাতিরিক্ত প্রয়োগ, শিল্প কারখানার বর্জ্য, বর্গীয় জয়রেফ জফলা, যানবাহনের বিষাক্ত কালো ধোঁয়া, ওজোন স্তরের ক্ষয়, প্লাস্টিক দ্রব্যের যথেচ্ছ ব্যবহার ইত্যাদির পরিণামে পরিবেশ ক্রমশ প্রাণী জগতের প্রতিকূল হয়ে উঠছে। জনসংখ্যার ক্রমাগত বৃদ্ধি বস্তুগত পণ্যের চাহিদা ও ব্যবহারকে ক্রমাগতভাবে বাড়িয়ে তুলছে এবং তার ফলে পরিবেশের সম্পদ সরবরাহের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং বর্জ্য নিষ্পত্তির ক্ষমতা কমে যাচ্ছে। পৃষ্ঠা 120। জলবায়ুর পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, দূষণের বহুমাত্রিক বিস্তার ইত্যাদি আধুনিক পৃথিবীর সংকট। 2024 খ্রিস্টাব্দকে গোটা পৃথিবীর সাপেক্ষে সবথেকে উষ্ণ বছর হিসেবে চিহ্নিত করা হয়েছে। গ্রিনহাউস গ্যাসের বর্ধিত নির্গমন গোটা পৃথিবীর তাপমাত্রাকে দ্রুত বৃদ্ধি করছে। এমনকি অ্যান্টার্কটিকার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গিয়েছে। 1970 খ্রিস্টাব্দ থেকে 2016 খ্রিস্টাব্দের মধ্যে স্তন্যপায়ী প্রাণী, মাছ, পাখি, সরীসৃপ এবং উভচর প্রাণীর 68% হ্রাস পেয়েছে।
2021 খ্রিস্টাব্দের একটি বিশ্লেষণে দেখা যাচ্ছে 500টিরও বেশি প্রজাতির স্থলজ প্রাণী বিলুপ্তির একেবারে দরজায় দাঁড়িয়ে রয়েছে এবং আগামী 20 বছরের মধ্যে চিরকালের মতো হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি 2100 খ্রিস্টাব্দের মধ্যে পেঙ্গুইনদের সম্পূর্ণ নিশ্চিহ্ন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। প্লাস্টিকের ব্যবহার আর এক সর্বনাশ ডেকে আনছে। 1950 খ্রিস্টাব্দে যেখানে প্রতি বছর 20 লক্ষ টন প্লাস্টিক উৎপন্ন হতো, 2015 খ্রিস্টাব্দে সেই উৎপাদন 419 মিলিয়ন টনে গিয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রায় 1,40,00,000 টন প্লাস্টিক সমুদ্রে প্রবেশ করে যা সেখানকার জীব বৈচিত্র্যের জন্য ভয়াবহ সংকট তৈরি করে। একটি সমীক্ষা বলছে প্রতি ঘন্টায় 300টি ফুটবল মাঠের সমান বন কেটে ফেলা হচ্ছে এবং তার 1/3 পৃথিবীর অন্যতম বৃহৎ রেইন ফরেস্ট অ্যামাজনে, যার পরিমাণ 1.5 মিলিয়ন হেক্টর। বায়ু দূষণের ফলে শুধু আফ্রিকায় 2017 খ্রিস্টাব্দে 2,58,000 মানুষ মারা গিয়েছে। 2023 খ্রিস্টাব্দের এক গবেষণা বলছে বিশ্বের অন্যতম দূষিত অঞ্চল দক্ষিণ এশিয়ায় বায়ু দূষণের কারণে মানুষের গড় আয়ু 5 বছর করে কমে যাচ্ছে। 2021 খ্রিস্টাব্দে জাতিসংঘ ঘোষণা করেছিল 17টি দীর্ঘমেয়াদী উন্নয়ন কর্মসূচি। তার 241টি নির্দেশনার মধ্যে 25টি ছিল পরিবেশ সংক্রান্ত। প্যারা সব মিলিয়ে মানুষ এবং প্রাণী জগৎ ঘোরতর সংকটের মুখোমুখি এবং এখান থেকে ফিরতে গেলে দরকার পৃথিবীব্যাপী সঠিক সমন্বয়ের মধ্যে দিয়ে পরিবেশ দূষণের বিরুদ্ধে রাষ্ট্রনৈতিক এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। শুধুমাত্র বিশ্বে জলবায়ু সম্মেলন আর সেখানে কিছু গৃহীত প্রস্তাবের মধ্যে দিয়ে এর সমাধান সম্ভব নয়। 21 প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। শিশু শ্রমের বিলোপ। শিশু শ্রমের সমস্যা এই সময়ের এক ভয়াবহ সমস্যা। এটি সংবিধান বিরোধী, তবু কলে কারখানায়, হোটেলে, চায়ের দোকানে, ইটভাটায় আজও অসহায় শিশুদেরকে কর্মরত অবস্থায় দেখা যায়। মূলত অর্থনৈতিক কারণেই এই প্রথার বিলোপ ঘটছে না। যে শিশুর যাওয়ার কথা বিদ্যালয়ে, সে ঘর্মাক্ত শরীরে খেটে মরছে এক মুঠো ভাতের জন্য। সকলের সদিচ্ছা এবং সম্মিলিত প্রচেষ্টায় এই প্রথার বিলোপ সাধনে একান্ত জরুরি। এই প্রথার বিলোপ সাধন একান্ত জরুরি। উত্তর: শিশু শ্রমের বিলোপ। সমগ্র বিশ্বে শিশু শ্রমিকের সংখ্যার বিচারে এশিয়ার স্থান প্রথম, আর এশিয়ার মধ্যে প্রথম স্থানে ভারত। সমগ্র বিশ্বে শিশু শ্রমিকের সংখ্যার অর্ধেকই ভারতে বাস করে। ভারতের শিশু শ্রমিকের সংখ্যা 5.8 মিলিয়ন। যেহেতু অসংগঠিত ক্ষেত্রে আরও অনেক শিশু শ্রমিক আছে, তাই এই সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। জনসংখ্যার বিপুল চাপ, অসম সামাজিক উন্নয়ন এবং দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষের সংখ্যা শিশু শ্রমের সমস্যাকে একটি দুরপনেয় বিষয় করে তুলেছে। মোট শিশু শ্রমিকের 1/5 থাকে গ্রামীণ এলাকায় আর বাকি অংশ শহরে। তবে তাদেরও অধিকাংশই আসে বিভিন্ন জেলা বা পড়শি রাজ্য থেকে। গ্রামীণ শিশু শ্রমিকরা মুখ্যত যুক্ত থাকে কৃষিক্ষেত্রে, ইটভাটায় এবং সম্পন্ন বাড়িতে নানা রকম কাজে। শহরের শিশু শ্রমিকরা যুক্ত থাকে চায়ের দোকানে, রেস্তোরাঁয়, মোটর গ্যারেজে, চামড়া কারখানায়। দিল্লি এলাকায় কার্পেট তৈরির কারখানাগুলোতে কয়েক লক্ষ শিশু শ্রমিক কাজ করে, যাদের দিনে 20 ঘন্টা পর্যন্ত কাজ করতে হয়। 21 শতকে এসে এই ধরনের খবরকে সভ্যতার লজ্জা বলেই মনে হয়। 21 শতকে এসে এই ধরনের খবরকে সভ্যতার লজ্জা বলেই মনে হয়।
আরও ভয়ঙ্কর তথ্য হলো বিশ্বের শিশু শ্রমিকদের একটা বড় অংশকেই কাজে লাগানো হয় মাদক পাচার ইত্যাদি অন্ধকার জগতের কাজে। প্যারা, সুপ্রিম কোর্ট 12 বছরের কম বয়সী শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ করাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করেছে, কিন্তু যার শিকড় সমাজ ব্যবস্থার অনেক গভীরে, যা নানা বঞ্চনার শোষণের পরিণাম, তাকে প্রতিরোধ করার একমাত্র উপায় হলো সামগ্রিক জনজীবনের, বিশেষভাবে শিশুদের সার্বিক মান উন্নয়ন। প্যারা, 1994 খ্রিস্টাব্দে গঠিত হয়েছে ন্যাশনাল অথরিটি অফ এলিমিনেশন অফ চাইল্ড লেবার। 1975 খ্রিস্টাব্দে চালু হয় সুসংহত শিশু বিকাশ প্রকল্প। যথোপযুক্ত গুরুত্ব দেওয়া হয়েছে শিশু শিক্ষার উপরে। চাইল্ড লেবার প্রজেক্ট, চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস ইন্টিগ্রেটেড, চাইল্ড প্রোটেকশন সার্ভিসেস ইত্যাদির মাধ্যমে শিশুদের খাদ্য, শিক্ষা এবং স্বাস্থ্যের সর্বাত্মক বিকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। 5 থেকে 13 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুর শিক্ষা সুনিশ্চিত করার জন্য গ্রহণ করা হয়েছে সর্বশিক্ষা অভিযান প্রকল্পটি। মহাশ্বেতা দেবীর ভীষণ যুদ্ধের পরে গল্পে বাবুর জমিতে বাগালি করা পতিত স্কুলে গিয়ে এক ভীষণ যুদ্ধে জিতে গিয়েছিল। এই যুদ্ধ জেতার অপেক্ষায় আজ ভারতের লক্ষ কোটি পতিত অজস্র শিশু শ্রমিক। 22 প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। মানব জীবন বহু বিচিত্র। এই জীবন বহতা নদীর মতো ক্ষণে ক্ষণে এই জীবনের রূপ বদলায়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই জীবনের পথ পরিক্রমা, কত সুখ দুঃখ, আনন্দ বেদনা, চাওয়া পাওয়া। এই জীবন কখনো সকল পাওয়ায় সন্তুষ্ট নয়। সব পাওয়া কি তাই এই জীবন জানে না, শুধু আকণ্ঠ তৃষ্ণা এই জীবন বয়ে চলে। যত মানুষ তত রকম তাদের জীবনধারা। এই জীবন কোথায় ছিল, কোথায় এলো, আর কোথায় বা যাবে? উত্তর, মানব জীবন। যে মানুষ একদিন অরণ্যচারী ছিল, প্রকৃতির মধ্যে খুঁজে নিয়েছিল নিজের স্বচ্ছন্দ বিচরণ, সে এখন বিজ্ঞানের আলোয় উদ্ভাসিত, সমাজবদ্ধ এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপ পরিবর্তনে তার ভূমিকা প্রধানতম। কিন্তু সেই সমাজবদ্ধ মানুষ আজও বিভাজিত নানা ধর্ম সম্প্রদায় গোষ্ঠীতে এবং ভাষাগত নানা বিন্যাসে। পৃষ্ঠা 121। সেখানে সংঘাত যেমন আছে, সেরকমই আছে অনন্ত বৈচিত্র্য। বিভিন্নতা আছে বলেই মানুষের সঙ্গে মানুষের মিলবার আকুতিও বারে বারে স্পষ্ট হয়। এই মিলনের টানে বিশ্বজুড়ে নানা উৎসব হয়, বিশ্ব ক্রীড়াঙ্গনে আয়োজন হয় নানা খেলাধুলার। মানুষ এক বিস্ময়কর প্রাণী। পৃথিবীর যে কোনো গোলার্ধের যে কোনো আবিষ্কারের সুফল তাই ভোগ করে পৃথিবীর প্রতিটি প্রান্তের মানুষ। মানুষের জীবন অনন্ত বৈচিত্র্যকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে ভালোবাসে। প্যারা, এই মানব জীবনে একদিকে থাকে টিকে থাকার লড়াই, আর একদিকে থাকে সেই বাঁচাকে সমৃদ্ধ করার প্রচেষ্টা। শিক্ষা কিংবা জ্ঞান মানুষকে সেই সমৃদ্ধি দেয়। অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজেকে নবীন করে তুলতে একমাত্র মানুষই পারে। নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, উদ্ধৃতি শুরু, "The greatest glory in living lies not in never failing, but in rising every time we fall." Stop. উদ্ধৃতি শেষ। মরে যেতে যেতেও তাই মানুষ উঠে দাঁড়ায়। প্রকৃতির দুর্যোগের সঙ্গে, মহামারী দুর্ভিক্ষের সঙ্গে, নিজের সৃষ্টি করা বিপর্যয়ের সঙ্গে লড়াই করে মানুষ বেঁচে থাকে। জীবন তাই অফুরন্ত আয়োজনের আর সীমাহীন লড়াইয়ের এক অসামান্য রূপকথা। সে রূপকথার কারিগর আসলে মানুষই। রবীন্দ্রনাথ বলেছিলেন ছোট আমি আর বড় আমির কথা। মানুষের মধ্যে থাকা দুটি সত্তার একটি যখন শুধু নিজেকে নিয়ে ভাবে, আরেকটি তখন বিশ্বগত হয়ে যায়। এইভাবেই মানুষ তৈরি করে মানব সভ্যতার ভিত্তি। জীবন তার ব্যক্তিগত পরিসর পার হয়ে বিশ্বময় হয়ে ওঠে।
কিন্তু সকলের আগে দরকার এই জীবনের শুদ্ধতা। তা সম্ভব হবে তখনই যখন মানুষ তার আত্মচেতনায় সমৃদ্ধ হবে। লালন তার গানে লিখেছিলেন ড্যাশ উদ্ধৃতি শুরু, আপনার আপনি চেনা যদি যায় দাঁড়ি, তবে তারে চিনতে পারি সেই পরিচয়, দুই নারী উদ্ধৃতি শেষ। জীবনের অনন্ত বৈচিত্র্য তখনই বর্ণময় হয়ে উঠবে যদি ব্যক্তি জীবন তার শুদ্ধতম সত্তাকে খুঁজে পায়। পড়া চলছে এর পরের অংশ, প্রদত্ত সূত্র ও তথ্যের ভিত্তিতে প্রবন্ধ রচনা। পড়া চলছে পরের ফাইলে।